বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান মইনুল আহমেদ। 2009 সালে 25 এপ্রিল পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড এটি। বিডিআর বিদ্রোহ নিয়ে এতদিন প্রকাশ্যে কেউ কোনো কথা বলেননি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা কথা বলেছেন। অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলেছেন। এবার 2 বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সেই সময়কার সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদ। বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মইনুল আহমেদ। সাবেক এই সেনাপ্রধান বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিডিআর বিদ্রোহের কিছু প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বিডিআর বিদ্রোহ নিয়ে মইনুল আহমেদ একটি বই লিখেছেন, শিগগিরই তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মইনুল আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় তিনি যখন তদন্তের আদেশ দেয় তখন তাকে বলা হয় যখন সরকার এ বিষয়ে তদন্ত করছে তখন তাদের এর প্রয়োজন নেই বলে তৎকালীন সরকার তদন্ত করেন। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের অনেকে জেলে ছিল। যারা বিভিন্ন আলোচনায় এদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি, সেজন্য তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি। সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর আলম বেশ কয়েকবার সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের কাছে এসেছেন এবং তার সমস্যার কথা তুলে ধরেছেন। মইনুল আহমেদ বলেন, তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছে সাবেক সেনাপ্রধান। নিজের ভিডিওতে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনুল আহমেদ। সেদিনের ঘটনা বর্ণনা করে মইনুল আহমেদ বলেন, সেদিন সকাল 7:30টার দিকে সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে তিনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা ইবনে জামালি তার কাছে এসে বলেন, তাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ তাদের জন্য কঠিন হয়ে পড়েছে, তবে বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে উপকার হবে। সাবেক সেনাপ্রধান বলেন, এরপর বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বলে তিনি এগুলো নিতে রাজি হন। সাবেক সেনাপ্রধানের বিশ্বাস, বিডিআরের ডিজি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর সেনাপ্রধান আর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা মিটিংয়ের জন্য যায়। 9টায় সেই মিটিং শুরু হয়। সবাই তখন সেখানে ব্যস্ত হয়ে পড়ে। 9:30টার দিকে প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করে সেনাপ্রধানকে বলেন, পিলখানায় গণ্ডগোল হচ্ছে এবং তার দিক নির্দেশনার জন্য প্রয়োজন আছে। কিছুক্ষণ পর সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তাদের ফোন ব্যস্ত পায়। মইনুল আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন তাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে তিনি তখন সময় বাঁচাতে কারোর নির্দেশ ছাড়া সেনাবাহিনীর আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে এবং যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। তিনি বলেন, 9:47 ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায়। সাবেক সেনাপ্রধান বলেন, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন তার পেছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলি শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। তিনি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদের পাঠিয়েছে সৈনিকদের ফেরত আনার জন্য। তখন সাবেক সেনাপ্রধান ডিজি বিডিআরকে অপারেশনের কথা জানায়। মইনুল আহমেদ আরও বলে, 9:54 তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় সেনাপ্রধানকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য অনুমতি চাইলে সাবেক প্রধানমন্ত্রী তাকে অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে।
এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মার্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11টার দিকে 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। এদিকে টিম পৌঁছায় 11টার পরে। বিদ্রোহের বেসরকারি একটি টিভি চ্যানেলের লাইভ কভারেজের সমালোচনা করে তৎকালীন সেনাপ্রধান বলেন, ঘটনার সময়ে গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় ক্যাপ্টেন শফিক তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি অনুমতি পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। মঈন বলেন, 11:45 দিকে পিএসও এএফডি জানায়, সরকার রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে, কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টার দিকে সাবেক সেনাপ্রধান ক্যাপ্টেন শফিককে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। তিনি আরও বলেন, যমুনায় যাওয়ার ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন। সাবেক সেনাপ্রধানের পরে তাদের ফোন করে আসতে বলা হয়েছে। অনেকক্ষণ পর তারা সেখানে এলে জানানো হয়, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছেন সাধারণ ক্ষমা চাওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে যেন তাদের বলে। বিদ্রোহীদের কোনো দাবি মেনে নেওয়া যাবে না। তাদের বলতে হবে অফিসার হত্যা এই মুহূর্ত বন্ধ করতে হবে। যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে। অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং তাদের সাধারণ ক্ষমা করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দর্শক, আমাদের এই পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।